এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত জানাই। আপকি আদালতে আজ আমরা পেশ করব ফিল্ম জগতের এক উজ্জ্বল তারাকে, যিনি ৩৫ বছর ধরে অভিনয় জগতে রয়েছেন, যিনি ২৫০রও বেশি ছবি করেছেন। আর সব থেকে বড় কথা হলো, যে চরিত্রে যে রোলেই উনি অভিনয় করেছেন, জনগণ তাকে মনে প্রাণে ভালোবেসেছে। প্লিজ ওয়েলকাম ফিল্ম স্টার ওম পুরী। আর আপকি আদালতে আজ এই বিশেষ মোকদ্দমার জন্যে জাজ হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি নাম করা কার্টুনিস্ট সুধীর তেলেঙ্গকে। সুধীর তেলেঙ্গ, আপকি আদালতে এখন অপরাধীও আছে, জাজও আছেন, জনগণও আছেন। আজকের মোকদ্দমা শুরু করার আগে আজকের জাজ সুধীর তেলেঙ্গের অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। এবার মোকদ্দমা শুরু করা হোক। আপকি আদালতে প্রথম অভিযোগ ফিল্ম স্টার ওম পুরীর ওপর। আপকি আদালতে অভিনেতা ওম পুরীর ওপর অভিযোগ হলো যে উনি জোর করে হিরো হতে চান। ওম পুরীজি, এটা কি সত্যি যে ছোটবেলায় যখন আপনি আয়না দেখতেন তখন নিজের অ্যাক্টিং এর মানসিকতা ত্যাগ করে দিতেন যে কি করে যাব? স্যার, আয়না দেখে তো এরকম মনে হতো, কিন্তু আমার ফটোগ্রাফার খুব ভালো ছিল। আমি যদি আপনাকে আমার ছোটবেলার ছবি দেখাই, তাতে একটাও দাগ নেই, মানে সেটা একদম পুরোপুরি পরিষ্কার চেহারা। আপনি যখন অ্যাক্টর হওয়ার জন্য মুম্বাইতে যেতে চেয়েছিলেন তখন আপনাকে অনেক বারণ করা হয়েছিল, যেরকম চেহারা ভিলেনেরও নয়, কমেডিয়ানেরও নয়, হিরোরও নয়, আপনি মুম্বাই যাচ্ছেন কেন? আমার একটু ভুল ধারণা হয়ে গেছিল যে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে কিছু ওয়ার্ল্ড সিনেমা দেখেছিলাম, সেখানে সত্যজিৎ রায়ের ফিল্মও ছিল আর ঋত্বিক ঘটকেরও ছিল। তো আমি তাতে দেখলাম যে আমার নাকের চেয়েও বেশি মোটা নাকে লোকেরা তো সেখানে ছিল। হ্যাঁ, তো অ্যান্টনি কুইন আমার চেয়ে বেশি সুন্দর ছিল না। হ্যাঁ, তো আমি বললাম, ভাই আমি তো তাহলে হতে পারবো। লালু যাদব একবার বলেছিলেন যে বিহারের রাস্তাগুলো ওম পুরীর গালের মতো, আর উনি চেয়েছিলেন যে বিহারের রাস্তাগুলোর গর্ত ঠিক করে হেমা মালিনীর গালের মতো করে দেওয়া হোক। কিন্তু আমি কিছু বলে ফেলাতে ওনার কিন্তু খুব কষ্ট হয়েছিল। पंजाबी च कहंदे जी उन्होंने मिर्चां लग गईयां सी। আচ্ছা, তাহলে আপনাকে কেউ এটা সাজেস্ট করেনি যে প্লাস্টিক সার্জারি করিয়ে নিন? আমাকে সাজেস্ট করেছিল, একজন মহিলা করেছিল। রমণীরা বয়স্কা? না না, মানে বয়স্ক ছিলেন উনি। আপনি নিজেও তো বয়স্ক। হ্যাঁ, সেটা এখন হয়েছি, আগে তো তরুণ ছিলাম। দেখেননি আমার তরুণ বয়সের ছবি? স্যার, আজও আপনি হ্যান্ডসাম। अरे আচ্ছা সোনামণি, তোর নামটা কি? আচ্ছা, এটা কি সত্যি যে ছোটবেলা আপনার খুব কষ্টে কেটেছে? হ্যাঁ, এটা তো সত্যি কথা। আপনি একটা চায়ের দোকানে গ্লাস ধোয়ার কাজ করতেন। সেই সময় আমার বয়স 6 বছর ছিল। আর আমার শুধু সেই ড্রামটা মনে আছে, আর কলটা মনে আছে, পাশ দিয়ে একটা রাস্তা ছিল সেটা মনে আছে, আর দোকানদারের গোঁফ ছিল সেটা মনে আছে। আর তারপর একটা ধাবায় কাজ করেছিলেন কিছুদিন। আগে হ্যাঁ, ধাবায় কাজ করেছিলাম, কিন্তু ওরা আমায় বার করে দিয়েছিল, কারণ রাত 10টায় আমার ঘুম পেয়ে যেত, আর আমি যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো ছায়ের মধ্যে লুকিয়ে দিয়েছিলাম।
আর পরের দিন খুব বকা খেয়েছিলাম। তো তাহলে ধাবার মালিক বের করে দিয়েছিল, আমি শুনেছি মামা বাবুর বাড়িতে থাকতেন, ওখান থেকেও বার করে দিয়েছিল। উনিও অবশ্য উনি বের করে দিয়ে ভালোই করেছেন, কারণ উনি আমাকে ওভারসিয়ার বানাতে চাইছিলেন আর কি। এবার আপনি দেখুন, আপনি বুঝুন, আমি ওভারসিয়ার হয়ে কোথাও বসে থাকতাম, কিন্তু মামা বাবু বার করে দিলেন, আপনি অ্যাক্টিং শুরু করে দিলেন, আপনি ন্যাশনাল স্কুল অফ ড্রামা পৌঁছলেন, আর সেখানেও আপনাকে বোঝানো হলো যে আপনি বেসুরো, গান গাইতে পারেন না, ডান্স করতে পারেন না, অ্যাক্টর হওয়ার চেষ্টা করা বন্ধ করে দিন। এটা আমার আর নাসিরুদ্দিন সাহেব দুজনেরই বোকামি ছিল যে আমরা ডান্স আর মিউজিককে, সিঙ্গিংকে সিরিয়াসলি নিইনি এনএসডিতে, যদিও নেওয়া উচিত ছিল। কারণ আমাদের ব্যাপারটা ছিল যে ভাই আমরা যে থোড়েই ডান্সার হব নাকি, আমরা থোড়েই সিঙ্গার হব নাকি। ওরা এই কারণে সিঙ্গিং করাতো যাতে ভয়েস কালচার, আপনার ভয়েস ভেরিয়েশন আসে, তাতে ডেপথ আসে, আর একটা ফিনিশিং আসে গলায়, এই জন্য। আর ডান্স এই জন্য করাতো যে কারণ বডি গ্রেসফুল হবে, এই জন্য নয় যে উনি চাইতেন আমরা ডান্সার হই। তাই আমরা এই জিনিসটা সেই সময় বুঝতে পারিনি। আর একটা আশ্চর্য ব্যাপার হলো যে আপনি ভালো ইংরেজি জানতেন না, আর আপনি হলিউডে সিনেমা করতে গেলেন। আরে ভাই, আপনি তো রীতিমতো আমায় ন্যাংটো করে দিচ্ছেন দেখছি। আমি কি আপনার ঘরে ডাকাতি করেছিলাম নাকি? আমি তো শুধু সত্যিটা জনগণের সামনে তুলে ধরছি। ঠিক আছে স্যার, আপনি অবশ্যই তুলুন। এই কথাটা সত্যি যে আমি পাঞ্জাবি মিডিয়ামে পড়েছিলাম, তাই না? আর সেটা নিয়ে আমার আজও গর্ব হচ্ছে। কারণ ইংরেজি যেটা আছে সেটা ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে যখন ইংলিশ মিডিয়ামে গেলাম, তখন আমাদের আলকাজি সাহেব জানতে পারলেন যে আমি আবার পাঞ্জাব যাওয়ার কথা ভাবছি। ইংরেজি শিখতে গিয়ে এতটাই কষ্ট পেয়েছিলাম। তো উনি বোঝালেন যে দেখো, এটা তো শুধু একটা ভাষা, যেমন পাঞ্জাবি বলো, হিন্দি বলো, তেমনি ইংরেজি একটা ভাষা। উনি আমাকে ২-৩টে টিপস দিলেন যে সকালবেলা ইংরেজি পেপার নাও আর জোরে জোরে পড়ো, আর রেডিওতে ইংরেজি খবর শোনো, আর লোকজন একে অপরের সাথে ইংরেজিতে কথা বলে সেগুলো শোনো মন দিয়ে, আর বলো। আর ভুল হলে লজ্জা পাবে না, কিন্তু নির্লজ্জ হয়ে বলো। তাই স্যার আমি নির্লজ্জ হয়ে গেছিলাম আর শিখে ফেললাম। আজ অব্দি ২০টা ইংরেজি ফিল্ম করে ফেলেছি। ওম পুরীজি, আপনি যা কিছু অ্যাচিভ করেছেন সেটা প্রশংসার যোগ্য। যে ব্যাকগ্রাউন্ড থেকে আপনি এসেছেন, যে ধরনের ফিল্ম আপনি করেছেন, আর যেভাবে ইংরাজি আপনি শিখেছেন, অবশ্যই যে জনগণ রয়েছে, ইয়ংস্টার রয়েছে, তাদের জন্য খুবই ইন্সপিরেশনের কথা এটা। কিন্তু আমার কাছে খুবই লম্বা একটা অভিযোগের লিস্ট রয়েছে। বাপরে, সেরেছি। আমি একটা ব্রেক নিয়ে নিচ্ছি, আর ব্রেকের পর আপকে আদালতে ওম পুরীর ওপর জনগণের প্রশ্ন আর অভিযোগের আরও এক পর্ব। ওই চুপ है अर्जुन सिंह। ओए ओए, द्रौपदी तेरी अकेले की नहीं है, हम सब शेयर होल्डर हैं। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন সুপরিচিত অভিনেতা ওম পুরী। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে অ্যাক্টর ওম পুরীর ওপর অভিযোগ হলো যে উনি সব সময়ই বিষণ্ণ থাকেন। ওম পুরীজি, আপনাকে একটা ফিল্ম যেগুলো আপনি করেছেন, আক্রোশ রয়েছে, অর্ধসত্য করেছেন, সেই ফিল্মগুলোর জন্য অনেক প্রশংসা পেয়েছেন। জনগণ বলেছে আপনি খুব ভালো একজন অ্যাক্টর, কিন্তু আপনার দুঃখ যে আপনি পপুলার হতে পারেননি। পপুলার হইনি? আরে পার্লামেন্টে পর্যন্ত আমার নাম বলা হয়েছে, আপনি বলছেন পপুলার হইনি? আর যখন আপনার মনে হলো যে জনগণ আপনাকে পছন্দ করে একজন বুদ্ধিমান অ্যাক্টর হিসেবে, তখন আপনি পরে এই ধরনের ফিল্ম শুরু করলেন, যেমন হেরা ফেরি অথবা চাচি ৪২০, টাকা রোজগার করার জন্য। হ্যাঁ, টাকা রোজগারের জন্য অবশ্যই। তো এটা তো সত্যি কথাই, এটা কম্প্রোমাইজই। আর কারণ আমি তো এসেছিলাম এটা ভেবে যে আমি সমাজকে একেবারে বদলে ফেলবো, কিন্তু তারপর জানতে পারলাম যে এটা খুবই কঠিন কাজ। এখানে তাবড় তাবড় মাতব্বররা বসে আছেন, হ্যাঁ, আর তারা কিছুই বদলাতে দেবেন না। এটা কি সত্যি যে আপনার যে প্রথম বড় ফিল্ম সাকসেসফুল হয়েছে অর্ধসত্য, আগে সেই ফিল্মটা আসলেই অমিতাভ বচ্চনের জন্য লেখা হয়েছিল? আমি সেরকমই শুনেছিলাম,
যে বচ্চন সাহেবকে শোনানো হয়েছিল বা মনে হয় ওনাকে স্ক্রিপ্টও দেওয়া হয়েছিল। আর ভালোই হলো যে উনি না করে দিয়েছিলেন। আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কিন্তু এখন সময় বদলেছে, এখন যে বড় বড় হিরোরা রয়েছে তারা তেমন রোল করছে যেমন আপনি করতেন। এটা বচ্চনবাবুই শিখিয়েছেন এদের সবাইকে। কারণ প্রথমে উনি শুরু করেছিলেন। আমার মনে হচ্ছিল যে ভাই আমি বুড়ো হয়ে যাব, তা আমি ভালো বুড়ো মানুষের রোল পাবো এই আর কি। কিন্তু এখন বচ্চনবাবু হলেন স্টার, সব কাজ মালাই সব উনিই উঠিয়ে নেন। অর্ধে সত্য। যে ফিল্মটা আপনি শুরুতে করেছিলেন সেটা করার জন্য আপনি অনেক দিন পুলিশরা কেমন ব্যবহার করে সেসব স্টাডি করেছিলেন। তখন আমি পরিচিত ছিলাম, তাই পুলিশের লোকের আমি চিনতে পারিনি যে আমি কে। আর আক্রোশ রিলিজ হয়ে গেছিল, তো আমি চুপচাপ বসে তাদের অবজার্ভ করছিলাম আর কি। আর আমাদের ফিল্মে যে বিহেভিয়ার দেখানো হয় সেটা হলো একদম তার বিপরীত আপাতত। তারপর আমি গেলাম রাতে গোরেগাঁও পুলিশ স্টেশনে রাত্রে। তখন ওনারা বললেন যে আপনি কিছু খাবেন? আমি বললাম যে না কিছু না। আর একটু খান না, এই মারামারি নিয়ে আয় দুটো। আমি বললাম যে মারামারিটা আবার কি? বলল যে একটা সোডা আর আরেকটা লিমকা, দুটোকেই মেশানো হবে, অর্ধেক সোডা অর্ধেক লিমকা, আর মারামারি পুরো। আর সিটি অফ জয়তে যখন আপনি অ্যাক্টিং করেছিলেন তখন আপনি রিক্সা চালানো শিখেছিলেন। হ্যাঁ, আমাকে তো রাস্তায় রিক্সা চালাতে হতো। তো আমি যখন বম্বে থেকে কলকাতায় পৌঁছলাম তখন আমি বললাম যে আমার রিক্সা কোথায়? তখন উনি বললেন যে আপনার রিক্সা সেটে রয়েছে। উনারা যে সেটটা তৈরি করেছিলেন সেটা এমনিতেও বিশাল বড় ছিল, কিন্তু খুবই এবড়ো খাবড়ো রাস্তা, কোথাও ইট রয়েছে, কোথাও পাথর রয়েছে, আর ছোটখাটো গলিগালা। আমি বললাম আমাকে তো রাস্তায় চালাতে হবে সাইকেল, মানে রিক্সা। তখন আমি বললাম যে আপনি এই রিক্সাটা হোটেলে পৌঁছে দিন, ঠিক আছে? আমি সকালে উঠে রাস্তায় যাব। তো উনি বললেন ঠিক আছে। তো পরের দিন সকালে আমি ৫টায় উঠে চা খেয়ে নিচে গেলাম। দুজন অ্যাকচুয়াল রিক্সা চালক আমার রিক্সায় বসেছিলেন অ্যাজ আ প্যাসেঞ্জার। আর আমি ট্র্যাক স্যুট পরে বোকার মতো বাইরে বেরিয়ে গেলাম। ১৫ মিনিটের মধ্যে ভিড় জমা হয়ে গেল যে এটা বেটা কোন জুকার যে মানে ট্র্যাক স্যুট পরে একেবারে রিক্সা চালাচ্ছে এভাবে। আমি বললাম গুরু এভাবে তো হবে না। তারপর ভাবলাম যে লুঙ্গি, গেঞ্জি আর গামছা, আর গামছার কোনা মুখে, যাতে যাতে চেনা না যায় যে কে এটা। আর আমি ১৫ দিন পর্যন্ত একটানা সকালে ৫টার সময় ওরা সবাই চলে আসতো আর কি, রিক্সা পুলার্স, ওরা বসতো অ্যাজ এ প্যাসেঞ্জার, সো দ্যাট নোবডি স্টপস আস। আর প্রথম দিন তো আমি কষ্ট করে ১৫ মিনিট চালাতে পেরেছি। তার ১৫ দিন পরে সেটা বেড়ে ৩ ঘন্টা হয়ে গেছিল। যখন স্পর্শ ফিল্মে আপনাকে রোল করতে হতো ব্লাইন্ড টিচারের, তখন তার জন্য আপনি সেখানে গিয়েছিলেন। ওই শুটিংটাই আমরা ব্লাইন্ড স্কুলে করেছিলাম আর কি। সেখানে অন্ধ ছেলেমেয়েরা পড়াশোনা করত, আর কয়েকজন অধ্যাপকও অন্ধ ছিলেন আর কি, আর প্রিন্সিপালও অন্ধ ছিলেন। তাই ওনাকে দেখতাম। যখন নার্সিমাতে খলনায়কের রোল করেছিলেন তখন কি আগে আপনি লোকজনকে ছুরি মেরেছিলেন নাকি? আপনি কি যে বলেন স্যার, আপনি এসব অভিযোগ করছেন, হ্যাঁ, উল্টোপাল্টা। এখানে যারা উপস্থিত আছেন জনগণের মধ্যে থেকে ওনাদের জিজ্ঞেস করি আপনার অ্যাক্টিং সম্পর্কে কোনো প্রশ্ন আছে? আরে তো সেই মেয়েটি যে আরে সোনামণি, তুমি না বলেছিলে যে আমি খুব হ্যান্ডসাম? হ্যাঁ স্যার। স্যার, এটা সত্যি কথা। সত্যি সত্যি আপনি খুব হ্যান্ডসাম। থ্যাংক ইউ বাবু। এই বয়সেও তাই। স্যার, আমি আপনার অনেক সিনেমা দেখেছি, যেমন যেমন চাচি ৪২০। এটা ছাড়াও আরো অনেক মুভি আছে। সিং ইজ কিং এ আপনি খুব ভালো অ্যাক্টিং করেছে, খুব ভালো লেগেছে। কিন্তু স্পেশালি আপনার অ্যাক্টিং তো খুবই ভালো লাগে, কিন্তু আপনার যেটা ভয়েস আছে গদর এক প্রেম কথাতে, যেটা আপনি ভয়েস দিয়েছিলেন, যেটা আপনার ইন্ট্রোডাকশনের ভয়েস ছিল, আমি কি ঠিক বলছি? হ্যাঁ, আমি স্যার, করেছিলাম। আপনার ভয়েসে যে গাম্ভীর্য আছে সেটা আমার খুব ভালো লাগে। ১ মিনিট। স্যার, আমি অত আমি- ভালোভাবে আমি- হিন্দি বলতে পারি আমি না। বলবো, আমি বলি এই মেয়েটি কোথাকার? ও হলো বাঙালি। জিজ্ঞেস করুন, একে জিজ্ঞেস করুন। হ্যাঁ কি? স্যার। তুমি বাঙালি তো? হ্যাঁ, আমি বাঙালি। কি নাম? হ্যাঁ স্যার, আমার নাম ঈশিতা মিত্র। আমি কলকাতা থেকে
এখানে পড়াশোনার জন্য এসেছি। তোমার বাড়ি কলকাতায়? কলকাতা। আমি আপনার কাছ থেকে ফেভারিট ডায়লগ শুনতে চাই, যেটা আপনার ফেভারিট ফিল্মের ফেভারিট ডায়লগ, ঠিক ওইভাবেই, ওই অ্যাক্টিংয়েই। প্লিজ আচ্ছা। স্যার, আপনি 250 মুভি করেছেন, তার মধ্যে ফেভারিট ডায়লগ কোনটা? ओए चुप है अर्जुन सिंह। ओए ओए द्रौपदी तेरी अकेले की नहीं है, हम सब शेयर होल्डर हैं। আজকাল এমনও ফিল্ম তৈরি হচ্ছে যার মধ্যে ডায়লগ কম আর গালাগালি বেশি রয়েছে। হ্যাঁ এরকম কোনো ফিল্ম করার সুযোগ পেয়েছেন? স্যার, সত্যি কথা, আমাকে সত্যি কথা এখনো সুযোগ দেওয়া হয়নি। আর আমি আসলে কি, আমি ফিল্মে গালাগালি দিতে চাই না স্যার। আমি আসল জীবনে গালাগালি দিতে চাই। আপনি অনেক সিস্টেমের কিন্তু এটা বিরুদ্ধে সত্যি কথা, আপনি যে কথাটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, ইউনো, যে অবশ্যই আমার হিসেব অনুযায়ী আমাদের ফিল্মের যে ঐতিহ্য আছে সেটার কিন্তু অবনতি হচ্ছে। 10% ফিল্ম শুধু রয়েছে যেগুলো আবশ্যিক মাপকাঠিতে আসলে ভালো। মানে 50-এর দশক থেকে শুরু করে এখনো পর্যন্ত ফিল্মের পতন হয়েই চলেছে আর কি। এটাকে শুধুমাত্র মনোরঞ্জনের বিষয় মনে করা হচ্ছে, এতে কোনো রকম বিশেষত্ব নেই। দেশে কি ঘটে চলেছে, সকালে খবরের কাগজ পড়লে তখন আপনার কি অবস্থা হয়, 16ই ডিসেম্বরে কি হয়েছিল। আমরা এতটা নির্লজ্জ মানুষ, গোটা সমাজ যেটা রয়েছে নির্লজ্জ হয়ে গেছে। যারা সমাজ চালায় তাদের কি করে ঘুম পায়, কি করে খিদে পায়, আমি সেটা বুঝতে পারি না। এই যে দেশ নিয়ে আপনার মনে যে চিন্তা রয়েছে সেটা নিয়ে অনেক অভিযোগ আছে আমার কাছে। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে ওম পুরীর ওপর জনগণের প্রশ্নের অভিযোগের আরো এক পর্ব। আরে নেতাদের বোকা কি করে বলবো বলুন? এত বড় বড় স্ক্যাম কোনো বোকা কি থোড়েই করতে পারবে? বুদ্ধিমানরা করতে পারবে, বুদ্ধিমানরাই সেটা শুধু পারবে। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মামলা চালাচ্ছি সুপরিচিত অভিনেতা ওম পুরীর ওপর। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে অ্যাক্টর ওম পুরীর ওপর অভিযোগ হলো যে উনি হলেন রাজনীতিতে মিসফিট। যখন দিল্লিতে রামলীলা ময়দানে আন্না হাজারে অনশনে বসেছিলেন তখন আপনি একটা বিরাট বড় ভাষণ দিয়েছিলেন, আর আপনি দেশের রাজনৈতিক নেতাদের অশিক্ষিত, মূর্খ, বোকা সব বলে দিয়েছিলেন। এই লাস্টেরটা আমি বলিনি স্যার। এবার এবার না, আমি টেস্ট করছিলাম যে আপনার সত্যি মনে আছে যে আপনি কি না, একদম বলেছিলেন। মনে আছে। আরে নেতাদের আমি বোকা কি করে বলবো? এত বড় বড় স্ক্যাম কোনো বোকা থোড়েই করতে পারবে, বুদ্ধিমানরাই করতে পারবে, শুধু বুদ্ধিমানেরাই এটা করতে পারবে। কিন্তু দেখুন, আপনি সাংসদদের সম্বন্ধে সেদিন যে কথা বলেছিলেন হ্যাঁ, সেটা নিয়ে যারা পার্লামেন্টের মেম্বার ছিলেন ভীষণ রেগে গেছিলেন। ভীষণ রেগে গেছিলেন, বিশেষ করে শরদ যাদব বাবু আর লালু বাবু। কয়েকজন তো এটাও বলেছিল যে ওম পুরী একটু নেশা করে এসেছিলেন। ও হো হো হো। আচ্ছা, কেউ এসে শুঁকেছিল নাকি আমার মুখে? আমি কি একাই ওইদিকে দাঁড়িয়েছিলাম নাকি? হ্যাঁ, ওনারা বলছেন যে এমপিদের কখনো কেউ যদি মূর্খর অশিক্ষিত বলতে পারে সে নেশা করেই বলতে পারে। তাই? না না, এমনিতেও বলতে পারি, দুধ খেয়েও বলতে পারি। এই যে দুটো শব্দ, যে মানে সেটা আমি বলে দিচ্ছি, যেগুলোকে আর কি তোলা হয়েছে, কিন্তু তার কনটেক্সটটা কেউ বলেইনি। একে তো একটা ভুল শব্দ আমার মুখ থেকে বেরিয়ে গেছিল, সেটা ছিল আচ্ছা, পার্লামেন্ট। প্রথমে আমি এটা করি, আপনি যেটা বলেছিলেন সেটা আমি জনগণকে শুনিয়ে দিচ্ছি যাতে সবার মনে পড়ে যায় যে ওম পুরী আন্না হাজারের মঞ্চ থেকে রামলীলা ময়দানে কি বলেছিলেন। যতক্ষণ আমি মরবো আপনারা দেখাতেই থাকবেন। আমার যখন অবিচিউরি আপনারা দেখাবেন না, সেখানে মনে এই সিনটা অবশ্যই রাখবেন।
কারণ আমার মনে হয় যে এটা আপনার জীবনের সবথেকে বড় সিন এটা। হ্যাঁ 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 আর এটা হলো সেই ডায়লগ যেটা কেউ লিখে দেয়নি, আপনি নিজের ডায়লগ নিজেই বলেছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, হৃদয় থেকে বেরোনো একেবারে। पार्लियामेंट के आधे से ज्यादा लोग गंवार हैं, अनपढ़ हैं। कैसे लड़ते हैं वो लोग, हम लोग टेलीविजन पे देखते हैं। कैसे लड़ते हैं वो, एक दूसरे पर कुर्सियां फेंकते हैं, एक दूसरे पर माइक फेंकते हैं, एक दूसरे को सुनने के लिए तैयार नहीं है। ये हैं देश के नेता जो देश को चलाएंगे और आपको न्याय देंगे। हमारी भी गलती है, हम ऐसे नालायकों को चुनकर भेजते हैं। अब ऐसे नालायकों को हम नहीं তো चुने। আজও আপনি নিজের সেই কথায় দাঁড়িয়ে আছেন। আগে হ্যাঁ, আমি দুটো শব্দ বাদ দিয়ে দুটো শব্দ আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি। এই যেটা আমি বলেছি সেটা তো সত্যি, তাই না? চেয়ারগুলো ছুঁড়ে মারা হয়েছিল লখনৌতে, মাইক ছোড়া হয়েছিল ব্যাঙ্গালোরে, পুলিশকে ভেতরে ডেকে পাঠানো হয়েছিল কারণ কিছু এমপির রক্ত বের হচ্ছিল, সেসব তো ঠিক টেবিলের আছে, নিচে ঢুকে গেছিল ইঁদুরের মতন। সেটা নিয়ে তো থোড়াই সবে তো আপত্তি সবে করছে। সবে সবে পাঞ্জাবে মা বোনেদের গালাগালি দেওয়া হয়েছিল, আপনারা সবাই ইউটিউবে দেখে নেবেন, ওরা দেখে নিয়েছেন ওরা। কিন্তু আপত্তি হচ্ছে আপনি যে মূর্খ বলেছেন, আপনি যে অশিক্ষিত বলেছেন সেটা নিয়ে। স্যার, মূর্খ কোনো গালাগালি হয় না। বাড়িতে বাচ্চার হাত থেকে খাবার পড়ে গেলে আমরা বলি এই মূর্খ কোথাকার। হ্যাঁ, আর অশিক্ষিত তো এমন কোনো বিপজ্জনক কথা নয়। তাহলে আপনি ক্ষমা চেয়েছিলেন কেন? আমি তো ক্ষমা এমনি মানে স্টাইলের জন্য চেয়েছিলাম। আর 15 বছরের বাচ্চা কাঁদতে লাগলো যে বাবা তোমার জেল হয়ে যাবে। আমি বললাম না বাবা, এখানে জেল টেল হয় না, এখানে বড় বড় লোকেরা ক্রাইম করে ছাড়া পেয়ে যায়। তো আমি তো সেরকম কিছু করিও নি, তা সেই জন্য আমি লিখে দিয়েছিলাম যাক যা হয়েছে, কিন্তু এবার আমি এর থেকে অনেক বড় জিনিস বলবো। আর আজ সুযোগ আছে জনগণের সামনে, তাহলে বলে দিন। হ্যাঁ, কারণ এটা তো আমি এই দুটো হালকা শব্দ বলেছিলাম আর কি। আপনি বলছেন এর থেকেও বড় কিছু বলবেন। আজ জনগণও আছে, কিন্তু ক্যামেরাও আছে। সেটার ভাষা আলাদা হবে। সেটার ভাষা হবে এটা যে উনারা যা করেছেন সেটা শিষ্টতাপূর্ণ ব্যবহার নয়। উনারা যা করেছেন সেটি দেশের হিতের পক্ষে আদৌ নয়। কখনো চারা ঘোটালা হয়, কখনো এটা হয়, কখনো কয়লা খেয়ে ফেলেন, হ্যাঁ, কখনো কখনো ক্রিকেট ব্যাট খেয়ে ফেলেন। আর লেটেস্ট হলো রেলওয়ের পোস্টিং নিয়ে কোনো কারাপশন হয়েছে রেলওয়েতে পোস্টিংয়ে আর হরিয়ানাতে স্যার টিচারের পোস্টিং এ। টিচারের পোস্টিংয়ে। মানে এসব তো বিশ্বাসই হয় না যে এই দেশে গুরু নানক, কবির আর গান্ধীজি, নেহরুজি, পটেল সাহেব, মানে আমাদের দেশেই এরা জন্মেছিলেন নাকি? হ্যাঁ, আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে ওমপুরীর ওপর প্রশ্ন আর অভিযোগের আরো একটা পর্ব। যখন আপনি 14 বছরের ছিলেন তখন 55 বছরের কাজের মাসির সঙ্গে আপনার সম্পর্ক ছিল। এক মিনিট। এখন এটা আপনার আমাকে এটা বলুন যে 14 বছরের বাচ্চার এটা দোষ না 55 বছরের মহিলার এটা দোষ? ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন সুপরিচিত অভিনেতা ওম পুরী। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে অভিনেতা ওম পুরীর ওপর অভিযোগ হলো যে উনি পার্সোনাল লাইফে অনেক রকম গন্ডগোল পাকিয়েছেন। এই মরেছে, সেরেছে। আরে কোথায় পালাচ্ছেন আপনি? কি আপনারা কি ভেবেছিলেন যে আমি ভয় পেয়ে গেছি? আমার মনে হয় আপনি সাহস জোটাতে গেছিলেন।
অম্পুরিজি, আপনার পার্সোনাল লাইফের কথা হচ্ছিল। আপনার আত্মকথা আমার কাছে আছে, যেটা আপনার স্ত্রী লিখেছেন। কোন নম্বরের বউটা? আপনার দ্বিতীয় স্ত্রী নন্দিতা সি পুরী এই বইটা লিখেছেন। আপনি 250 ফিল্ম করেছেন, 35 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন। আপনার ওপর কখনো কারোর ওপর টোন টিটকারি করার অভিযোগ ওঠেনি, তাই তো? কোনো হিরোইনও আপনার ওপর কোনো অভিযোগ তোলেনি? আপনার এই কথাটা নিয়ে আফসোস হচ্ছে না গর্ব হচ্ছে? আমি এই কথাটা নিয়ে খুবই খুশি। কিন্তু আপনার স্ত্রী লিখেছেন, আপনার যখন 14 বছর বয়স ছিল, তখন 55 বছরের কাজের মাসির সাথে আপনার সম্পর্ক ছিল। এক মিনিট। এখন এটা আপনার আমাকে বলুন, এটা যে 14 বছরের বাচ্চার এটা দোষ, না 55 বছরের মহিলার এটা দোষ? যাই হোক, দ্বিতীয় অন্যায় উনি লিখেছেন, আপনার যখন 37-38 বছর বয়স ছিল, তখন এক অল্প বয়স্ক কাজের মাসির সঙ্গে সম্পর্ক হয়। বোঝো, মানে 5 বছর বয়স কম আর সে হলো অল্প বয়স্কা। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার ভাই। দেখুন, একে তো এটা হলো যে ও আমার কাছে চাকরানি ছিল না আদৌ। আমার বাবার 80 বছর বয়স ছিল, আর ও ওনার দেখাশোনা করত। আর আমার 3 জন ভাইপো, আমার ভাই অশিক্ষিত ছিল, 8ম পাস ছিল। আর পাঞ্জাবে যে টেররিজম সেটা একেবারে চরমে ছিল। আর ওনাকে আর ছেলেদের আমি এখানে নিয়ে এসেছিলাম। একজন 5-এ পড়তো, একজন 7-এ পড়তো, আর একজন 9-এ পড়তো। আর আমি শুটিং করতে বাইরে যেতাম। কখনো 10 দিনের জন্য যেতাম, কখনো 15 দিনের জন্য যেতাম। আর ও ছিল বাড়ির কেয়ারটেকার। আর ওর সাথে আমার সম্পর্ক হলো। আমি বিবাহিতও ছিলাম না। বিবাহিত হলে পরে আপনি বলতেন যে অ্যাডাল্টারি করছে। আরে কিসের অ্যাডাল্টারি আবার? আপনি বলুন, এর মধ্যে অ্যাডাল্টারি কি আছে? 37 বছরের মানুষের নিজস্ব কিছু প্রয়োজনও থাকতে পারে। না, সেসব ঠিক আছে অম্পুরিজি। And she was divorcee. আমার তাতে কোনো আপত্তি নেই। আপনি আলবত আপত্তি আছে, আপনি তো অভিযোগ তুলছেন। অভিযোগটা এটা হলো, এইসব কথা এই বইতে লেখার কি দরকার ছিল? এবার এটা তো আপনি ওনাকেই জিজ্ঞাসা করুন। ওনাকে এখানে বসান। কারণ আপনার যে জীবন, সেটা খুবই সুষ্ঠু জীবন। আমার তো আশা ছিল যে আপনার আত্মকথা এলে পরে সেটা দিয়ে নিউ জেনারেশন উৎসাহিত হবে, উৎসাহ পাবে, ভালো ভালো কথা শিখতে পারবে। স্যার, ব্যাপারটা হলো যে আমার নিজের জীবন নিয়ে আমার গর্ব হয়। আমার জীবনে প্রতিটি জিনিসে আমি কারোরই কোনো সাহায্য নিইনি। হ্যাঁ, আর যদি একটা জায়গায় এরকম কিছু ভুলচুক হয়ে থাকে, সেটার জন্য আমি অন্তর থেকে প্রায়শ্চিত্ত করেছি। আর ভুল না করে আপনি মানুষ হতেই পারবেন না, আপনি ভগবান হয়ে যাবেন। আর দ্বিতীয় জিনিসটা হলো এইটা যে এই বইটা বা আমার জীবন, মানে এতে এতটা ক্ষমতা ছিল যে এটা ভারতবর্ষের প্রতিটি লাইব্রেরিতে এই বইটা থাকতো। আর যেটা ছোটবেলা ছিল আমার, সেটা আপনি with all, you know, he's a great, he's a legend, he's a genius. চার্লি চ্যাপলিনের যে ছেলেবেলাটা রয়েছে আপনি পড়েছেন। ওনারও মা পাগল হয়ে গেছিল, আমারও মা পাগল হয়ে গেছিল, পাগলা গারদে ছিল। উনিও দুঃসময় দেখেছিলেন, আমিও দুঃসময় দেখেছি। অনেকগুলো জিনিস মিলে যাচ্ছে। তা এই বইটা সেই লেভেলের হতে পারত, আর হবে, কারণ এর পরেরটা আবার আসবে। আর সেখানে কিছুই লুকোনো থাকবে না। এর মধ্যেও লেখার ধরন অনুযায়ী যে আপনি কোন জিনিসটাকে কতটা ক্রুকেড করতে পারেন, আর সেটাকে আপনি কতটা গ্রেসফুলও করতে পারেন, সেটা আপনার। কিন্তু এটা আপনি মানেন যে এই জীবনে আপনার দ্বারা কিছু ভুলভ্রান্তি হয়েছে, আর সেই ভুলের জন্য আপনি অনুতপ্ত? হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে। যেমন আমার প্রথম যিনি প্রেমিকা ছিলেন, কারণ আমি সেই সম্পর্কটা এতটা সময় নিচ্ছিলাম যে হ্যাঁ, আমার আর একটু সময় চাই, একটু আরো সময় চাই করে ওই বেচারি এতটা বিরক্ত হয়ে গেল যে দেন শি ওয়েন্ট অ্যান্ড গট ম্যারিড।
স্যার আমি আপনাকে একটা ছোট প্রশ্ন করতে চাই আর কি স্যার আজ আপনি দেখছেন যে সলমান খান রয়েছেন শাহরুখ খান রয়েছেন 50 বছর বয়স হয়ে গেছে তবু এমন এমন ফিল্ম বানাচ্ছেন তাহলে স্যার আপনার কখনো ইচ্ছে হয়নি যে আমি একটু রিঙে নেমে পড়ি এরকম পিকচারগুলোতে আমি সিক্স প্যাকস বানাই? এই যে প্যাক যেটা আছে না এটা অনেক রকমের হয়। কিছু বাইরের প্যাক হয়, কিছু ভেতরের প্যাক হয়। তা আমারটা হলো ভেতরের। ঢুকে দেখো তুমি। শুধু প্যাকই প্যাক। এ তো শুধু 8টা 6টার কথা বলা হচ্ছে। আমার ভেতরে তো 15-20টা প্যাক রয়েছে। হ্যাঁ, সেগুলো ভেতরে এভাবে রয়েছে। কিন্তু এটা কি সত্যি যে আপনি এখন মল্লিকা শেরাওয়াতের সাথে ফিল্ম করছেন? আমি তো এনাকে বড় ভালো মানুষ ভাবতাম। ইনি কি বেরোচ্ছেন, হ্যাঁ? ইনি তো রীতিমতো ভয়ঙ্কর মানুষ দেখছি, হ্যাঁ? যে উনি মানে হ্যাঁ, আগে ওটা নিয়ে কোনো গন্ডগোল আছে নাকি? মল্লিকা শেরাওয়াত আমার বলেছেন ভুল যে কিছু? ওম পুরীকে কিস করতে ওনার খুবই সমস্যা হয়। কেন? আরে সেটা আপনি জিজ্ঞেস করুন, আপনি তো ফিল্ম ওর সাথে করছেন। না, কিন্তু উনি এটা আপনাকে বলেছেন। না না, এটা খবরের কাগজে চেপেছে। আমি আমন্ত্রণ জানাচ্ছি মল্লিকা ভদ্রমহিলাকে যে উনি যখনই কিস করতে চান আমি স্নান টান করে উপস্থিত হয়ে যাব। ওম পুরীজি, আমি আপনাকে নানা রকমের প্রশ্ন করলাম আপনার ফিল্ম ক্যারিয়ার নিয়ে, আপনার পার্সোনাল লাইফ নিয়েও আপনি খুবই পরিষ্কারভাবে নির্ভয়ে উত্তর দিয়েছেন। আপনি কোনো জিনিস লুকোনোর চেষ্টা করেননি। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে আজকের জাজ নাম করা কার্টুনিস্ট সুরিত তেলেঙ্কা ফয়সালা আজকের মোকদ্দমা। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম নাম করা অ্যাক্টর ওম পুরীর ওপর। আমরা ওম পুরীকে জিজ্ঞেস করেছি উনি হিরো হতে চান কেন, বিষণ্ণ কেন থাকেন। আমরা ওনাকে জিজ্ঞেস করলাম ওনার রাজনৈতিক আকাঙ্ক্ষা সম্পর্কে, আর উনি এমপিদের নিয়ে যা যা বলেছেন সেই ব্যাপারে। এখন সময় আপকে আদালতে আজকের জাজ সুধীর তেলেঙ্গের রায়ের। ওম পুরী বাবুর যে জীবন কাহিনী সেটা মাটি থেকে আকাশ পর্যন্ত পৌঁছানোর কাহিনী। আপনি শুধুমাত্র একজন মহান শিল্পীই নন, অনেক বড় শিল্পী, অনেক ভালো অ্যাক্টরও বটে, কিন্তু তার সাথে আপনি সৎ, সরল আর একজন রীতিমতো ভালো মানুষও। আপনি ভারতবর্ষের ফিল্ম জগতে সেই সময় প্রবেশ করেছেন যে সময় চাকচিক্য আর চকলেটি চেহারার চলন ছিল। ওম পুরী বাবু ভারতবর্ষের ফিল্ম জগতে এসে সেই সম্পূর্ণ পরিভাষাকেই একদম বদলে দিয়েছেন। থিয়েটার থেকে শুরু করে আর্ট ফিল্ম পর্যন্ত, হলিউডের ফিল্ম এবং বলিউডের ফিল্ম পর্যন্ত পুরীবাবু গোটা পৃথিবীতেই নিজের প্রতিভার নিশান উড়িয়েছেন। আর এমন সময় যখন মানুষ অর্ধসত্য বলতেও ভয় পায়, পুরীবাবু সম্পূর্ণ সত্য বলতে বিশ্বাস করেন আর কখনো ভয় পান না। পুরীবাবু, আপনার একটি ফিল্ম ছিল অর্ধসত্য, আর তার একটা খুবই ফেমাস ডায়লগ ছিল যেটা অনন্ত ভিলনকর, যিনি ইন্সপেক্টর ছিলেন, তিনি বলেছিলেন। এই আদালত আপনাকে অনুরোধ জানাচ্ছে যে আপনি আপনার গুরু গম্ভীর আর অলৌকিক স্বরে সেই ডায়লগটা আমাদের শোনান। সেখানে দুটো মোমেন্টস আছে। একটা তো যখন সে আন্ডারওয়ার্ল্ডের ডনকে কে মেরে ফেলে আর কি, তার কাছেও যায়, এটা বলে যে আমাকে সাহায্য করুন, আমি মার্ডার করে ফেলেছি। মার্ডার হয়েছে মানে পুলিশ স্টেশনে ও কাউকে এত মেরেছিল যে ও সেই লোকটি মরেই গেল আর কি, সাসপেন্ড হয়ে গেছে। তাই এর কারণ ও এমএলএও হয়ে গেছে। তখন ওর কাছে যায় যে আমাকে সাহায্য করুন, আর ও তাকে বলে যে तुम पुलिस डिपार्टमेंट में मेरा आदमी बनकर रहो। पुलिस डिपार्टमेंट में तुम्हारा आदमी बनकर रहो। कुत्ता पालेगा तू, कुत्ता अनंत वेलनकर नाम का, जो तेरे इशारे पर दुम हिलाए, पांव चाटे। रंडी चाहिए तुम्हें अनंत वेलनकर नाम की, भड़ुआ चाहिए तू थूके और मैं चाटूं, तेरा खून खाऊं मैं। And he kills him. আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম নাম করা অ্যাক্টর ওম পুরীর ওপর।
আমাদের আশা থাকলো যে ওম পুরী এইভাবেই মানুষের মনোরঞ্জন করে যাবেন, মিনিংফুল ফিল্ম তৈরি করতে থাকবেন, আর এরকমই নির্ভয়ে জনগণের সামনে সত্যি কথা বলবেন। আজকের শো এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।